আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মাগুরা ২ আসনের যে নির্বাচনী প্রভাব, বর্তমান অবস্থা, বিগত দিনের অবস্থা এবং সামনের দিকের অবস্থা কোন দিকে গড়াতে যাচ্ছে এবং কোন দিকে গড়াতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের একজন সুনামধন্য একজন নেতা, ভাইরাল একজন নেতা, বিএনপির যুবদলের একজন নেতা, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন কাজী সালিমুল হক কাজী কামালকে নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণা চালিয়েছে। ৫ আগস্টের পরে কাজী সালিমুল হক কাজী কামাল জেল থেকে বেরোনোর পর তাকে নিয়ে আমাদের যুবদলের নয়ন ভাই প্রচারণা চালিয়েছে। কাজী কামালের তখন কিন্তু সেরকম নির্বাচন করার যে একটা প্রস্তুতি এবং ঘোষণা, সেরকম কোনো কিছুই মানুষ কিন্তু তখন শোনে নাই। যখন রবিউল ইসলাম নয়ন ভাই ধানের শীষ প্রতীক পায় নাই, নিতাই রায় চৌধুরীকে যখন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক দিয়েছে, তখন থেকেই রবিউল ইসলাম নয়ন ভাই সেটি মেনে নিয়ে যখন ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে, ঠিক তখনই এই কাজী সালিমুল হক কাজী কামাল তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। কেন? যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছে, এই ধানের শীষ প্রতীক আমার পক্ষে আমি যেভাবেই হোক এনেই ছাড়ব। সেইভাবে মাগুরা ২-এর যেই বিএনপির নেতাকর্মী এবং তৃণমূলের যেই সমস্ত সমর্থক এবং ভোটার বিন্দু, তাদেরকে একটা জিনিসই বোঝালো, যে কোনো মূল্যে ধানের শীষ প্রতীক আমার কাছে আমি এনেই ছাড়ব। ঠিক সেরকমভাবে প্রচারণা চালাচ্ছিল। সে ধানের শীষের পক্ষেই স্লোগান দিচ্ছিল। যখন স্লোগান দিতে 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 যখন দেখে যে ধানের শীষ প্রতীক তাকে আর দেয়া হচ্ছে না, তখন তিনি কি করলো? স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিল। কেন কেন ঘোষণা দিল? সেটি হলো যে নিতাই রায় চৌধুরীকে সে ফেল করাবে, এটাই হচ্ছে তার কারণ। এখন কথা হচ্ছে যে কাজী সালিমুল হক কাজী কামাল যখন ১৯৯৪ সালে বিএনপির থেকে যখন তাকে মনোনয়ন করা হলো, আওয়ামী লীগের এমপি ছিল মাগুরা ২-এ আসাদুজ্জামান। তিনি মারা যাওয়ার পরে সেখানে ১৮ মাসের জন্য একটি সংসদ সদস্য পদ খালি ছিল, সেখানে নির্বাচন হলো। সেই নির্বাচনে কাজী সালিমুল হক কাজী কামালকে মনোনীত করেছিল বিএনপি থেকে। সেই নির্বাচনে আমরা তখন ছোট ছিলাম। সেই নির্বাচনে এই মাগুরা ২-এর বিএনপির যত ভোটার, যত সমর্থক, তখন আমরা ভোটার হই নাই, কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় তখন কাজী সালিমুল হক কাজী কামালের পক্ষে আমার এলাকা দিয়ে মিছিল করে বেড়াতাম। আমি, মুসলিম মেম্বারের ছেলে জসিম, ইশারতের ছেলে সেলিম, আমার বন্ধুবান্ধব বেশ কিছু ছেলে নিয়ে আমরা মিছিল করে বেড়াতাম ধানের শীষের এবং কাজী কামালের। তারপর থেকে যখন ১৯৯৬ নির্বাচনেও কাজী সালিমুল হক কাজী কামালকে মনোনীত করেছিল। সেই নির্বাচনেও অল্প কিছুদিনের জন্য এমপি ছিল কাজী সালিমুল হক কাজী কামাল। তারপরে আবার বীরেন শিকদার নির্বাচন হলো, কিছুদিন পর বীরেন শিকদার আবার সেখানে পাশ করলো। তারপরে ২০০১ সালে আবার যখন নির্বাচন হয়, তখন আবারও এই কাজী সালিমুল হক কাজী কামালকে ধানের শীষের প্রতীক দিল, বিএনপি মনোনয়ন করলো। তখন আমরা কিন্তু ভোটার, তখন আমরা এই ধানের শীষের প্রতীক নিয়ে আমরা মিছিল করতাম, প্রচারণা চালাতাম, কাজী কামালের সভা সমাবেশে উপস্থিত থাকতাম। সেই কাজী কামালের এত জনপ্রিয়তা তখন ছিল, দল মত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগ ছাড়া প্রতিটা মানুষই কাজী কামালের মিছিল করত, সমাবেশে যেত। কাজী কামাল এমপি হয়েছিল, কারণ তখন দল কাজী সালিমুল হক কাজী কামালকে নমিনেশন দিয়েছে, আমরা সেখানে তার মিছিল করেছি, তার পক্ষে ভোট করেছি। কাজী সালিমুল হক কাজী কামাল কিন্তু মাগুরা ২-এ একজন সাধারণ মানুষের একটা নেতা ছিল, একজন ভালো মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। সে আসলে রাজনীতিবিদ না, কিন্তু তাকে যখন বিএনপি নমিনেশন দিছে, তখন আমরা তার পক্ষে কাজ করেছি। অতএব ধানের শীষ যদি কাজী সালিমুল হক কাজী কামালকে না দিয়ে যদি অন্য কাউকে যদি ধানের শীষ দিত, আমরা তার পক্ষেই কাজ করতাম। এটার নামই হচ্ছে বিএনপি, এটার নামই হচ্ছে দল করা। কথায় আছে যে বাপের থেকে দল বড়। এর কারণে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে ২০০৮ সালে এসে নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ প্রতীক দিয়েছিল, ধানের শীষের মনোনয়ন দিয়েছিল। ২০০৮ সালে এসে যখন নিতাই রায়কে ধানের শীষের প্রতীক দিয়েছে, তখন কেমন যেন কাজী সালিমুল হক কাজী কামাল এটা মেনে নিতে পারে নাই। কারণ কি মেনে নিতে পারে না? এর কারণটা কি?
দল তো নমিনেশন দেয়, সেটি মেনে নিতে আমার সমস্যা কোথায়? সেটি মেনে নিতে না পারার কারণে সে 2008 সালে এই বীরেন শিকদারের সাথে আঘাত করে এই নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করে তাকে ফেল করাইছে। একটা বিএনপি যদি দুই ভাগে বিভক্ত হয় তাহলে তো তার বিরোধী প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে থাকে সে পাশ করবে, এটা স্বাভাবিক। সে 2008 সালের পরে যেই নির্বাচনগুলো হয়েছে, 2008 সালের নির্বাচনও কিন্তু আপনারা জানেন যে বিতর্কিত নির্বাচন। কেন? এই মঈনুদ্দিন ফখরুদ্দিন এসে বিএনপিকেও একটা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে বিএনপি রাজি হয় নাই। কুপ্রস্তাবে বিএনপি কখনোই রাজি হয় নাই। আওয়ামী লীগকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ সেই প্রস্তাবে রাজি হয়েছে, আওয়ামী লীগ সরকার গঠন করেছে। কীভাবে নির্বাচন হয়েছে, কীভাবে মেকানিজম করা হয়েছে, এটা সাধারণ মানুষ জানে, বাংলাদেশের জনগণ জানে। এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। আসল কথায় ফিরে যায়, সেটি হলো যে কাজী সালিমুল হক কাজী কামালকে যতবার নমিনেশন দিয়েছে, যতবার মনোনয়ন করেছে বিএনপির থেকে, ততবারই আমরা তার পক্ষে কাজ করেছি। এখন 2008 সাল থেকে শুরু করে এই পর্যন্ত শুধু নিতাই রায়কে দিয়ে যাচ্ছে। এর ভিতরে নিতাই রায় চৌধুরী একবারও পাশ করতে পারে না, এটা কাজী সালিমুল হক কাজী কামালের ভাষ্য এবং তার নেতাকর্মীর ভাষ্য। 2008 সালের নির্বাচন নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হবে বিধায় 2008 সালের যে নির্বাচনটি হয়েছে সেটি সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে, শুধু মাগুরাতে না, সারা বাংলাদেশেই। মাত্র 30টি, হয়তোবা আমার সঠিক মনে নাই, মনে না থাকার কারণে দুঃখিত, সঠিক তথ্যটা আমি দিতে পারছি না। হয়তোবা 30টি হবে, হয়তোবা দুটো একটা কম বেশি হতে পারে। এই মাত্র 30টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় ছিল বিএনপি এই 2008 সালে। তা 270টি প্রার্থী যদি ফেল করে, নিতাই রায় চৌধুরী ফেল করবে, এটা স্বাভাবিক। তারপরেও কাজী সালিমুল হক কাজী কামালের গ্রুপ তার বিরোধিতা করেছিল। তা এখন 2013 সালে 2018 সালে কী নির্বাচন হয়েছে এটা তো আপনারা দেখেছেন, এটা তো আর বলার কিছু নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় নির্বাচন কেমন হয়েছে, কিভাবে হয়েছে, এটা বলতে গেলে অনেক বলা যাবে। তা এটা আমি বলতে চাচ্ছি না, এটা সবাই জানেন। দিনের ভোট, রাতে, এই সেই অনেক কিছু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টা আসন, এরকম ঘটনা 2013 সালে এবং 2018 সালে। এই ইতিহাস বাদ দিয়ে, এই ইতিহাস মানুষকে না বলে আপনি বলবেন যে তিনবার তাকে নমিনেশন দেওয়ার পরে সে একবারও পাশ করতে পারে নাই, এই ভাষণগুলো আপনারা দেন। লজ্জা করে না বিএনপি হয়ে এই ভাষণগুলো দেন আপনারা? লজ্জা থাকা তো উচিত আপনাদের, না বেশি বলে ফেললাম? এই ভাষণগুলো আপনারা কেন দেন যে তিনবার সে পাশ করতে পারে নাই? এই ভাষণ দেওয়ার আগে তো নিজের বিবেককে অন্তত প্রশ্ন করা উচিত ছিল যে এই ভাষণগুলো আমি বিএনপির নেতাকর্মী হয়ে কীভাবে দিই। এরপর এখন 2025-এ এসে যখন নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ দিয়েছে, মনোনয়ন করেছে বিএনপি থেকে, তখনও বিএনপির এই মনোনয়ন কাজী সালিমুল হক কাজী কামাল মানতে পারছে না। আরে ভাই, আপনি ধানের শীষ নিয়ে আসলে আপনার পক্ষে কাজ করবো, সমস্যা কোথায়? তা আপনাকে সারা জীবন কি নমিনেশন দিবে নাকি বিএনপি? বিএনপি এখন যারে ভালো লেগেছে, যাকে যোগ্য নেতা মনে হয়েছে, তাকে নমিনেশন দিয়েছে। সে নিতাই রায় চৌধুরী হোক, নয়ন হোক, কাজী কামাল হোক, ওলা গাছ হোক, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটাকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। সেটি না করে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ধানের শীষের বিরোধিতা করতেছি। কেন? যাতে জামাতের প্রার্থী এখানে বিজয় হয়, অথবা জামাতের প্রার্থী বিজয় হবে, নয়তোবা কাজী সালিমুল হক কাজী কামাল বিজয় হবে, এই আশায়। এই আশা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এরপর কি করলেন যে মাগুরা 2 না, শুধু মাগুরা 1 আসন থেকেও আপনি নির্বাচন করবেন। আরে ভাই, এমপি হওয়ার জন্য এত পাগল হয়েছেন কেন? এর পিছনের কারণটা কি? এমপি তো আল্লাহ আপনাকে বানিয়েছিল, আপনাকে আল্লাহ যতদিন বানিয়েছিল, কবুল করেছিল, ততদিন আপনি এমপির আসনে ছিলেন। এখন দল থেকে অন্য লোকেরে নমিনেশন দিছে, আপনি তার হয়ে কাজ করেন, পরবর্তীতে আপনি নমিনেশন পাইতেও পারেন। আর আপনি যদি দলের বিরোধিতা করে যদি আবার নির্বাচন করেন, স্বতন্ত্র নির্বাচন করেন, দলের বিরোধিতা করে, তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যায়, তাহলে তো আপনি পরবর্তীতে আপনার আর কোনো সুযোগ নেই, থাকবেও না। এরপরে আপনার নেতাকর্মীদের চিন্তা করেছেন একটুও যে আপনার নেতাকর্মীরা আপনার পক্ষে যদি ভোট দেয়, জামাত ইসলামের প্রার্থী পাশ করবে, কিংবা জামাত ইসলামের প্রার্থী না নিতাই রায় যদি এখন পাশ করে, আপনার নেতাকর্মীদের কী অবস্থা হবে পরবর্তী সময়? 16-17 বছর বিএনপি করে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের অবস্থাটা কী হবে? এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিএনপি পরিচয় দেন, বিএনপির নাম নেন, ধানের শীষ প্রতীক না পেলে নির্বাচন করার ঘোষণা দেন। আপনি কি রাজনীতি করবেন? আপনি কতটুক রাজনীতি বুঝেন? এটা আমার বুঝে আসে না। আর যারা এই ধানের শীষের বাইরে বিএনপি হয়ে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গান গাচ্ছেন, যদি না করুক, যদি ফেল করে, আপনাদের 100% কনফিডেন্সে সে পাশ করবে, এই জন্যই তো তার পিছনে লাফাচ্ছেন। তো এখন 100% ধরে নিচ্ছেন পাশ করবে,
এখন পাশ করলো না সাপোজ, তখন আপনাদের অবস্থা কী হবে? আর নিতাই রায়ের পক্ষে যদি আপনারা কাজ করেন, নিতাই রায়ের পক্ষে যদি আপনারা স্লোগান দেন, নিতাই রায়ের পক্ষে যদি আপনারা থাকেন, সাপোজ নিতাই রায় পাশ করলো না, তাও তো আপনারা বলতে পারবেন যে আমরা বিএনপির সিদ্ধান্ত অমান্য করি নাই, আপনাদের অস্তিত্ব থাকবে। নিতাই রায় চৌধুরী এখন বিএনপির ভাইস চেয়ারম্যান, সে পাশ করলেও তার কোনো অসুবিধা নাই, না করলেও তার কোনো অসুবিধা নাই, কিন্তু কাজী কামাল যদি পাশ না করে তার অসুবিধা আছে। আর পাশ করলে বিএনপি তাকে গ্রহণ করবে কিনা এই বিষয়টা নিয়েও সন্দেহ আছে। এর কারণ আছে অনেকটাই, আপনারা জানেন যে জিয়া ট্রাস্ট অরফানেজ যে দুর্নীতি মামলা, এই মামলাটা কেন হয়েছিল, কার কারণে হয়েছিল, বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আর এটা আমি বলতেও চাচ্ছি না। এই বিষয়টা নিয়ে কাজী সালিমুল হক, কাজী কামালের উপরে বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু ক্ষিপ্ত। অতএব কাজী সালিমুল হক এত জনপ্রিয় থাকতেও কেন নমিনেশন পায় নাই, এটা যদি আপনারা বুঝে নিতে না পারেন, তাহলে আপনারা কিভাবে রাজনীতি করবেন বলেন? তাই আমি মনে করি যে এখনও যারা আপনারা বুঝতে ভুল করছেন, যারা বুঝতে ভুল করছেন, আমি মনে করি যে এখনও সঠিক পথে ফিরে আসেন। আপনারা যদি সঠিক পথে ফিরে আসেন তাহলে আপনাদেরও অস্তিত্ব থাকবে, বিএনপিরও হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত শক্তিশালী করতে পারলেই কেবল আপনারা রাজনীতি করতে পারবেন সামনে, তা না হলে কিন্তু আপনারা রাজনীতি করতে পারবেন না। আপনাদের কী অবস্থা হবে যদি জামাত ক্ষমতায় আসে, অথবা কোনোভাবে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে আপনাদের কারণে, আপনাদের এই বিরোধিতা করার কারণে, তাহলে আপনাদের অবস্থা কী হবে একটু চিন্তা করেছেন? যাই হোক, আমি মনে করি যে সর্বশেষ যারা দল করে তারা ধানের শীষের বাইরে যাবে না। তারা ধানের শীষের প্রতীক দেখলে অন্য কোথাও তারা ভোট দিতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর আমি চাই যে মাগুরা 2-এ ধানের শীষ বিপুল ভোটে বিজয় হোক, আর বিজয় হবে বলে আমার কাছে মনে হয়েছে। মাগুরা 2-এ ধানের শীষ সর্বশেষ বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।